আসসালামু আলাইকুম। আমি শিহাব। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যারা সেলফ ইজি লার্নিং এ যুক্ত আছো তারা গত ক্লাসটা হয়তো করেছো। গত ক্লাসটায় আমি আলোর প্রতিফলনের আলো আলো সম্পর্কে বলেছি। কিভাবে আলো আমরা দেখতে পাই, কিভাবে আলো আমাদের চোখে আসে, আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য নিয়ে আলোচনা করা হয়েছে। এই ক্লাসে আমরা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। এখন আলোর প্রতিফলনটা কি সেটা একটু বুঝি। আলোর প্রতিফলন হচ্ছে আলো যখন বায়ু ও অন্য কোনো মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদ তলে থেকে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে, তখন তাকে আলোর প্রতিফলন বলে। তাহলে বিষয়টা এইভাবে যদি মুখস্থ করি তাহলে সহজে বোঝা যাবে না। আমি চিত্রের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন এটা একটা বিভেদ তল। আমরা একটা বিভেদ তল কল্পনা করে নিলাম, আর বিভেদ তল বরাবর একটা লম্ব টানলাম। এটাকে বলা হয় অভিলম্ব। এটাকে বলা হয় বিভেদ তল। আর এটাকে বলা হয় অভিলম্ব। এখন আমরা দেখব আসলে আলোর প্রতিফলনটা কিভাবে ঘটে। মনে করি এখান থেকে একটা আলো এই বিভেদ তলে গিয়ে আপতিত হবে। তাহলে এখান থেকে একটা আলো বিভেদ তলে গিয়ে সরি এখান থেকে একটা আলো বিভেদ তলে গিয়ে আপতিত হচ্ছে, এটাকে বলা হবে আপতিত রশ্মি। আর এখান থেকে বিভেদ তলে বাধা পেয়ে দ্বিতীয় মাধ্যমে যেটা চলে গেল সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এই জায়গায় দেখো, উম, আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, এটাকে একটা কল্পনা করে নেই, এটা হচ্ছে বায়ু মাধ্যম, আর এটাকে কাচ মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমে যখন একটা আলো আহ, এখান থেকে আপতিত হচ্ছে, তখন এই আলোটা আবার এই দিক দিয়ে একটা চলে গেছে। এটাই মূলত হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিফলনটা কিভাবে ঘটলো দেখো, দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে। তার মানে দুইটা মাধ্যম হচ্ছে, একটা বায়ু মাধ্যম আর একটা হচ্ছে কাচ মাধ্যম। তাহলে এখান থেকেই আলো প্রতিফলিত হয়ে আবার ওই মাধ্যমে ফিরে গেল। এটাই মূলত হচ্ছে প্রতিফলন। এখানে তোমাদেরকে একটা বোঝার জিনিস আছে, এটার নাম হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি। আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন আমরা জানবো এখন আমরা জানবো যে আলোর প্রতিফলন কত প্রকার। আলোর প্রতিফলন হচ্ছে দুই প্রকার। আলোর প্রতিফলন আলোর প্রতিফলন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, নিয়মিত নিয়মিত প্রতিফলন বা রেগুলার প্রতিফলন। আর একটা হচ্ছে অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন। অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন, আমি একটাই লিখলাম। এখন আমরা বুঝবো যে নিয়মিত প্রতিফলনটা কি আর অনিয়মিত প্রতিফলনটা কি। নিয়মিত প্রতিফলনটা হচ্ছে একটা আলোক রশ্মি একটা আলোক রশ্মি যখন একটা আহ, মসৃণ পৃষ্ঠে আপতিত হবে, তখন আলোক রশ্মি গুচ্ছ আবার যেভাবে আসছে ঠিক সেইভাবেই সমান্তরালে আসলেই সমান্তরালেই চলে যাবে। বিষয়টা চিত্রের মাধ্যমে দেখি। মনে করি এটা একটা বিভেদ তল।
এই বিভেদ তলে কিছু আলোক রশ্মি আসতেছে, আলোক রশ্মি সেখানে আপতিত হয়েছে, তারপর প্রতিফলিত হওয়ার সময় ঠিক সেম ভাবে এখান থেকে এইভাবে একটা মসৃণ পৃষ্ঠে এসে আপতিত রশ্মি একটা মসৃণ পৃষ্ঠে পৃষ্ঠে আসলো, সেখান থেকে যেভাবে সমান্তরালে আসছে ঠিক সমান্তরালেই চলে গিয়েছে। এটাই মূলত হচ্ছে নিয়মিত প্রতিফলন। আর একটা আছে অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলনটা হচ্ছে একটা অমসৃণ পৃষ্ঠে আলোক রশ্মি এসে সেখান থেকে যে কোনো দিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। এটা আমি দেখাচ্ছি। এখানে একটা বিভেদ তল কল্পনা করে নিলাম, এটার মতোই কিছু আলোক রশ্মি আসবে। এটাতে যেরকম সমান্তরালে আলোক রশ্মিটা আসছে, এখানেও কিন্তু আসছে, কিন্তু এখানে সমান্তরালে আসার পরে আবার সমান্তরালেই চলে গেছে, কিন্তু এখানে সেই ঘটনাটি ঘটবে না। এখানে ঘটনাটি অন্য ঘটবে। এখানে আলোক রশ্মি আসার পর আলোক রশ্মি যে কোনো দিকে, যে কোনো দিকে, যে কোনো দিকে, যে কোনো দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। মূলত এটাই হচ্ছে অনিয়মিত প্রতিফলন। এখানে যে তলটা এটা হচ্ছে, এটা হচ্ছে একটা অমসৃণ তল, আর এটা হচ্ছে একটা মসৃণ তল। এটা হচ্ছে মসৃণ তল, আর এটা হচ্ছে একটা অমসৃণ তল। একটা হচ্ছে মসৃণ তলে যেটা হবে সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে, আর যেটা অনিয়মিত মসৃণ তলে, অনিয়মিত প্রতিফলন যেটা ঘটবে সেটা অমসৃণ তলে। তাহলে বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে সামনে যাওয়া যায়। এখন আমরা যেটা দেখব আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের মূলত দুটা সূত্র রয়েছে। আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের দুইটি সূত্র রয়েছে। এক নাম্বার সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি হ্যাঁ, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে, একই সমতলে একই সমতলে অবস্থান করবে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। এটা আমি একটা চিত্রের মাধ্যমে বোঝাই দেই। এটা একটা হচ্ছে অবিলম্ব, আর এটা হচ্ছে একটা বিভেদ তল। এর আগে এটা বলা হয়েছে, এখান থেকে একটা আপতিত রশ্মি, মানে একটা রশ্মি বিভেদ তলে পড়লো, সেখান থেকে আবার সেম ভাবে প্রতিফলিত হয়ে ওই আবার একই মাধ্যমে চলে গেল। তাহলে কি বলা হয়েছে, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। এটা একটা সমতল, এটা একটা সমতল। এখানে দেখো আপতিত রশ্মিটা যে সমতলে আছে, প্রতিফলিত রশ্মিটাও একই সমতলে আছে। বিষয়টা আসলে আলোর প্রতিফলিত সূত্র যেটা আছে প্রতিফলনের, এটাই। এখন তোমাদের বোঝাবো যে আপতিত রশ্মি আর হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন আপতন কোণ এবং প্রতিফলন কোণটা তোমাকে বোঝাবো। আপতন কোণ হচ্ছে অবিলম্বের সাথে, অবিলম্বের সাথে যে এই যে আপতিত রশ্মিটা, এটাই মূলত হচ্ছে আপতন কোণ। এটাকে যদি আমরা আই দ্বারা প্রকাশ করি তাহলে তাহলে আই ইজ ইকুয়াল টু হবে
আপতন, এটা যদি বুঝে থাকি তাহলে দ্বিতীয় সূত্রটা অনেক ইজি হয়ে যাবে। এই আইটা হচ্ছে আপতন কোণ, এবং এই অভিলম্বের সাথে প্রতিফলিত যে রশ্মিটা গেছে এটার সাথে যে কোণটা আমরা যে কল্পনা করব, এটা যদি আমরা যে ধরি তাহলে এটা হবে প্রতিফলন কোণ। এই আপতন কোণ এবং প্রতিফলন কোণটা যদি বুঝে থাকি, দ্বিতীয় সূত্রটা হয়ে যাবে। দ্বিতীয় সূত্রটা ঠিক এরকম, যে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তাহলে আই ইজ ইকুয়াল টু জে। মূলত এটাই, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। আপতন কোণ এটা যদি মনে করো 60 ডিগ্রি, যদিও এটা 60 ডিগ্রি না, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণটাও হবে সেই একই 60 ডিগ্রি। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটাই সমান। এটা হচ্ছে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তাহলে আমি আরেকবার বলি। 1 নম্বর সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটাই সমান। এটা যদি বুঝে থাকি তাহলে এখন আমরা দর্পণে চলে যাব। দর্পণ, দর্পণ বা আয়না। দর্পণ বা আয়না এটা তো আমরা সবাই চিনে থাকি। দর্পণ বা আয়নায় প্রায় আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। দর্পণ বা আয়না এটা কি? দর্পণ বা আয়না এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণটা হচ্ছে যে আমাদের বাসায় যে আয়নাটা রয়েছে সেটাই মূলত হচ্ছে সমতল দর্পণ। আর গোলীয় দর্পণটা এটা আমি একটু পর বোঝাচ্ছি। সমতল দর্পণটা ঠিক এরকম, মনে করেন এটা একটা আয়না, এটা একটা আয়না, সমতল আয়না। সমতল আয়নায় যদি আমরা একটা একটা বস্তু রাখি, একটা বস্তু, একটা যদি বস্তু রাখি তাহলে আয়নায় বস্তুটা ঠিক ওই বস্তুর অনুরূপ হবে, ঠিক ওই বস্তুর অনুরূপ হবে। সমতল দর্পণের সামনে যদি কোনো একটা বস্তু রাখি, বস্তুটা ঠিক ওই বস্তুর অনুরূপ হবে। তাহলে সমতল দর্পণের এখানে একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। তাহলে সমতল দর্পণের বৈশিষ্ট্য হচ্ছে, দর্পণের সামনে যদি কোনো একটা বস্তু রাখি তাহলে এটা কি? সমান দৈর্ঘ্যের। বৈশিষ্ট্যটা হবে সমান দৈর্ঘ্যের। 2 নম্বর বৈশিষ্ট্য পাবো, সমতল দর্পণে যে বিম্বটা গঠিত হবে, এটা একটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে তার প্রতিবিম্ব। যে বিম্বটা গঠিত হবে সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব। 3 নাম্বারটা, 3 নাম্বারটা হচ্ছে যে সমতল দর্পণে যদি আপনি দাঁড়ান তাহলে দেখতে পাবেন যে আপনার অনুরূপ দৈর্ঘ্যের একটা প্রতিবিম্ব গঠন করেছে। সেটার কোনো কম বেশি, কমও না বেশিও না, যদি সেটা দর্পণটা সঠিকভাবে সমতল দর্পণ হয়ে থাকে তাহলে সেটা সমান দৈর্ঘ্যের হবে এবং অবাস্তব বিম্ব গঠন করবে। আর এখানে দুইটা বৈশিষ্ট্য পাইছি, সমান দৈর্ঘ্যের, অবাস্তব এবং আয়না থেকে সমদূরবর্তী।
আয়না থেকে সমদূরবর্তী। যেমন এটা একটা মনে করেন, কল্পনা করেন এটা একটা সমতল দর্পণ। এখানে একটা ব্যক্তি আছে, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার প্রতিবিম্বটাও ঠিক এই বস্তুর অনুরূপ হবে, এই বস্তুর ঠিক অনুরূপ হয়ে যাবে। এটা দৈর্ঘ্যে যতটুকু হবে, দৈর্ঘ্যে যতটুকু হবে এই বস্তুটার দৈর্ঘ্য ঠিক ততটুকুই হয়ে যাবে। এটা যদি 5 মিটার হয়ে থাকে তাহলে এটাও 5 মিটারই হয়ে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে সমতল দর্পণ বিষয়টা ক্লিয়ার। তাহলে এখন আরেকটা আছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণটা কি? গোলীয় দর্পণটা মূলত একটা হচ্ছে একটা বৃত্ত কল্পনা করলাম, যদিও এটা প্রপারলি হয় নাই। এটা একটা বৃত্তের কেন্দ্র। তাহলে এটা একটা বৃত্ত, বৃত্তের এটা হচ্ছে একটা কেন্দ্র। এই বৃত্ত থেকে বৃত্তটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, বৃত্তটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, তাহলে এই এক পাশে যেটা থাকে, মূলত এই পাশে একটা বা এই পাশে একটা যেটাই হোক, এই এই এক পাশের এটাই হচ্ছে মূলত গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে আহ, অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। সেই দুটাই এখন দেখবো। গোলীয় দর্পণটা হচ্ছে একটা অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ।